সকলকে অনেক স্বাগত আরও একবার তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দাদা ভাইয়ের পাঠশালায়। আজ দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের সিন্ধু তীরে কবিতাটি আলোচনা করব। কবিতাটি লিখেছেন সৈয়দ আলাওল। মধ্যযুগের একজন কবি হচ্ছেন সৈয়দ আলাওল। কবিতাটি আলোচনা করার আগে প্রতিবারের মতন আবার বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো তারা শেয়ার, কমেন্ট এবং লাইক করবে। তাহলে শুরু করছি আজকের মূল আলোচনা, সিন্ধু তীরে। সিন্ধু তীরে কবিতাটি মূলত মধ্যযুগের কবি সৈয়দ আলাওল রচিত একটি কবিতা। আলাওল জন্মগ্রহণ করেছিলেন সম্ভবত 1595 সালে বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে। অনেকে আবার মনে করেন যে তার জন্ম ফরিদপুরে। তিনি আরাকান একটা জায়গার নাম, যেটা বর্তমানে এখন মায়ানমারে আছে, তো সেই আরাকান রাজার সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। এরপর আরাকান রাজার মন্ত্রী মাগন ঠাকুরের অনুরোধে তিনি এই পদ্মাবতী এটি বাংলায় অনুবাদ করেন। আসলে এই পদ্মাবতী বলে যে কাব্যটি থেকে সিন্ধু তীরে কবিতাটি নেওয়া হয়েছে, সেই পদ্মা তীরে কাব্যটি তার নিজস্ব রচনা নয়, এটি অনুবাদ বাংলায়। এটি আওয়াধি ভাষা হচ্ছে একটি হিন্দি ভাষারই একটি শাখা, হচ্ছে এই আওয়াধি ভাষা। এই আওয়াধি ভাষায় প্রথম রচনা করেছিলেন মোহাম্মদ জায়সী। তার কবিতাটি কাব্যগ্রন্থটির নাম হচ্ছে পদুমাবত। তোমরা নিশ্চয়ই জানো এই পদুমাবত কাব্যের অবলম্বনে একটি সিনেমা রিসেন্ট কিছু বছর আগে হয়েছিল পদ্মাবত বলে, যেখানে দীপিকা পাডুকোন, শাহিদ কাপুর, রণবীর সিং অভিনয় করেছিলেন। তো ওই ঘটনার, ওই কবিতার, ওই কাব্যগ্রন্থেরই অন্তর্গত পদুমাবত কাব্যগ্রন্থের বাংলা অনুবাদ হচ্ছে পদ্মাবতী কবিতার যেটুকু অংশ আমাদের এখানে রয়েছে তার আগে একটু অংশ আমাদেরকে জানতে হবে। চিতোরের রাজা রত্ন সেন, চিতোর হচ্ছে রাজস্থানে, চিতোরের রাজাদেরকে বলা হতো রানা রত্ন সেন। সেন মানে কিন্তু বাঙালি সেন নয়, এটা ভেবো না আবার, বাঙালি সেন। রত্ন সেন চিতোরের রাজপুত ছিলেন। তো সেই রাজপুত রাজা রত্ন সেন, তার একটি সুখ পাখি একটি কাল্পনিক পাখি, কিন্তু আসলে সুখ পাখি হয় না। তো এই সুখ পাখি কথা বলতে পারে। সেই সুখ পাখির কাছ থেকে সিংহলের যিনি রাজকুমারী ছিলেন পদ্মাবতী, তার সম্পর্কে জানতে পারেন। পদ্মাবতীর অপরূপ রূপের বর্ণনা জানতে পারেন, এবং এই রূপের বর্ণনা জেনে রত্ন সেন তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিবাহ করতে যান সিংহলে, এবং সিংহলে তাকে বিবাহ করে সেখানে কিছুদিন থাকেন। এরপর এই রাজা রত্ন সেনের আর একটা স্ত্রী ছিল, যার নাম ছিল নাগমতী। কিন্তু নাগমতী তার স্বামীর অনুপস্থিতিতে অত্যন্ত দুঃখে কাতর হয়ে দিন কাটাচ্ছিল। এইটা জানতে পেরে, এটিও একটি পাখির মাধ্যমে তিনি জানতে পারেন, সেটি কিন্তু সুখ পাখি নয়, অন্য একটি পাখির মাধ্যমে জানতে পারেন। এইটা জানতে পেরে রত্ন সেন বুঝতে পারলেন যে তাকে ফিরে যেতে হবে নিজের চিতোর রাজ্যে। তো চিতোর রাজ্যে ফিরে যাচ্ছেন পদ্মাবতীকে নিয়ে, এবং পদ্মাবতীর সাথে তার সখীরাও রয়েছে। তখনকার দিনের নিয়ম ছিল যে কোনো রাজকুমারীর বিবাহ হলে রাজকুমারীর সাথে তার সখীরাও যেত তার শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়ির উদ্দেশ্যে পদ্মাবতী যাচ্ছে তার স্বামীর সাথে, রত্ন সেনের সাথে। এই অবস্থায় সমুদ্র পার করতে হচ্ছে। ভারতবর্ষ, চিতোরটা হচ্ছে ভারতবর্ষে, আর সিংহল মানে শ্রীলঙ্কা, তার মাঝখানে কি রয়েছে, ভারত মহাসাগর রয়েছে। সাগর অতিক্রম করে যেতে হচ্ছে। তো সাগর অতিক্রম করে যাওয়ার সময়, জাহাজে ওঠার সময় সমুদ্ররাজ, আমি আগেই বলেছি গোটা ঘটনাটাই কাল্পনিক, সমুদ্র রাজা, সেই সিংহলের যে সমুদ্রের রাজা, তিনি একজন দরিদ্র ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে রাজা রত্ন সেনের কাছে 4 ভাগের 3 ভাগ সম্পত্তির ভাগ চায়।
এতে রাজা রত্নসেন রেগে যায়, গিয়ে বলে আপনি একজন দরিদ্র ব্রাহ্মণ, আপনার এত লোভ কিসের? আপনি সম্পত্তির ভাগ চাইছেন, এখান থেকে চলে যান। অপমান করে তাড়িয়ে দেয় সেই সমুদ্র রাজাকে। কিন্তু আসলে তিনি সমুদ্রের রাজা ছিলেন সেটা তো জানতেন না রত্নসেন। ফলে সমুদ্রের রাজা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ঝড় বৃষ্টির সৃষ্টি করে, প্রচণ্ড ভয়ঙ্কর ঝড়ের সৃষ্টি হয়। সেই ঝড়ে রাজা রত্নসেনের জাহাজ টুকরো টুকরো হয়ে যায়, ভেঙে যায়, এবং নিজে একটা পাটাতনের উপর কোনো রকমে জীবন বাঁচান। আর নিজের প্রিয়তমা পত্নী পদ্মাবতীকে একটা কলার ভেলাতে করে, কলার ভেলা মান্দাস বলছে যেটাকে, মান্দাস, সেই মান্দাস বা কলার ভেলাতে করে তার 4 সখীকে নিয়ে পাঠিয়ে দেয় কোনো একটা জায়গায়, যাতে তারা বেঁচে বাঁচতে পারে, বেঁচে ফেরে অন্তত। কিন্তু আদৌ পদ্মাবতীর সাথে রাজা রত্নসেনের দেখা হবে কিনা তারা তা জানে না, কিন্তু এটুকু জানে যে যদি এই মান্দাসে তাদেরকে ভাসিয়ে দেওয়া যায় তাহলে তারা নিশ্চয়ই কোনো একটা তীরে গিয়ে উঠবে, বেঁচে থাকবে। এরপর হচ্ছে আমাদের এই কবিতাটা শুরু হচ্ছে, এরপর থেকে আমাদের কবিতাটা শুরু। কবিতাটার যেহেতু মধ্যযুগীয় বাংলা ভাষার কবিতা, তাই একটু ভাষাগুলো বুঝতে তোমাদের একটু অসুবিধা হতে পারে, তার জন্য আমি প্রত্যেকটা শব্দের অর্থ বুঝিয়ে পড়াবো। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা। কন্যারে ফেলিল, কন্যা বলতে এখানে পদ্মাবতীর কথা বলা হয়েছে এবং পদ্মাবতীর 4 সখীর কথা বলা হয়েছে, তাহলে মোট 5 জন কন্যা, তারা জলের মাঝখানে পড়েছে। দিব্যপুরী সমুদ্র মাঝার, দিব্য কথার অর্থ হচ্ছে দেবতার, পুরী মানে হচ্ছে বাড়ি। দিব্যপুরী সমুদ্রের মাঝে একটা স্বর্গের মতন প্রাসাদ রয়েছে, স্বর্গে যেমন প্রাসাদ থাকে সেই প্রাসাদ রয়েছে। এবার প্রশ্ন তোমাদের হতে পারে, স্যার এই প্রাসাদটা কাদের? এই প্রাসাদটা হচ্ছে সমুদ্র রাজার প্রাসাদ, অর্থাৎ সমুদ্র রাজা, যে সমুদ্র রাজা ছদ্মবেশ ধারণ করেছিল সেই সমুদ্র রাজার প্রাসাদ সেখানেই রয়েছে। অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, সেই সমুদ্রপুরী, সেই সমুদ্রপুরীতে কোনো দুঃখ নেই, ক্লেশ কষ্ট নেই। মনোহর অত্যন্ত সুন্দর, মনোহর কথার অর্থ অত্যন্ত সুন্দর। সত্য ধর্ম সদা সদাচার, সেখানকার সমস্ত মানুষ সত্যবাদী, সেখানে কেউ মিথ্যা কথা বলে না, সবাই ধর্মকর্ম নিয়ে মেতে থাকে এবং সকলেই সদাচারী হয়। সদাচারী মানে যারা সমস্ত আচার আচরণ সৎ কর্ম করে থাকে তাদেরকে বলা হয় সদাচারী, আর সদা আচার মানে সৎ কর্ম পালন করা। সমুদ্র নিপতি সুতা পদ্মা নাম গুঞ্জুতা, সমুদ্র নিপতি, সমুদ্র রাজা, সমুদ্র নিপতি মানে হচ্ছে সমুদ্রের রাজা, সমুদ্র নিপতি মানে সমুদ্রের রাজা, সমুদ্রের রাজার কন্যা। সুতা মানে কন্যা, তোমরা অভিষেকও পড়েছিলে। অম্বু সুতা, অম্বু রাশি সুতা পড়েছিলে নিশ্চয়ই। তো ঠিক একইভাবে সমুদ্র নিপতি সুতা মানে হচ্ছে সমুদ্র রাজার কন্যা, তার নাম পদ্মা, নামে গুণজুতা, গুণজুতা মানে গুণসম্পন্না। এইখানে মাথায় রাখতে হবে কিন্তু রত্নসেনের স্ত্রীর নাম পদ্মাবতী আর সমুদ্র রাজার কন্যার নাম পদ্মা, গুলিয়ে ফেলবে না কিন্তু, তাহলেই কিন্তু মুশকিল। দুটো নারীর কথা এখানে বলছি আমরা, একটা হচ্ছে পদ্মাবতী যিনি রত্নসেনের স্ত্রী, আরেকজন হচ্ছেন পদ্মা যিনি সমুদ্র রাজের কন্যা। এই সমুদ্র রাজের কন্যার কথা এখানে বলা হচ্ছে। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, সে সিন্ধু তীরে গিয়ে একটা দিব্যস্থান দেখছে, দিব্যস্থান মানে দেবতার স্থান। সিন্ধু তীর মানে মনে রাখবে, সিন্ধু মানে সিন্ধু নদ নয়, কিন্তু সিন্ধু মানে হচ্ছে সমুদ্র, সমুদ্রের তীরে গিয়ে সে দেখছে একটা দিব্যস্থান, দেবতার মতন স্বর্গীয় স্থান। উপরে পর্বত এক, ফুলে ফুলে অতিরেক। সেই সমুদ্র রাজার যে প্রাসাদ সেটা কোথায় রয়েছে? পর্বতের উপর রয়েছে, চারিদিকে ফুলের বাগান দিয়ে সেই প্রাসাদ ঘেরা। তার পাশে রচিল উদ্যান, তার পাশেই সেই পর্বতের পাশে, সমুদ্রের মাঝখানে পর্বত রয়েছে, তার মাঝখানে অনেক গাছপালা রয়েছে ফুলের, আর সেখানে একটা সুন্দর বাগান রয়েছে। রচিল উদ্যান মানে বাগান। এই যা বর্ণনা বলছি এটা কোথাকার বর্ণনা বলছি? সমুদ্র রাজার রাজ্যের বর্ণনা বলছি।
এটা কিন্তু চিতরের বর্ণনা বা সিংহলের বর্ণনা নয়। নানা পুষ্প মনোহর, সেখানে দারুণ সুন্দর সুন্দর ফুল ফুটে আছে সেই বাগানে। সুগন্ধি সৌরভতর, তার সুগন্ধি, সৌরভ, সৌরভ মানে সুগন্ধ, সেই সুগন্ধ খুবই সুন্দর। নানা ফল বৃক্ষ সুলক্ষণ, সেখানে ভালো ভালো ফল রয়েছে যেগুলো সুলক্ষণযুক্ত, মানে শুভ। সব ফল কিন্তু শুভ হয় না, যেরকম কলা, আমাদের হিন্দু ধর্মের কলা হচ্ছে খুবই শুভ ফল। প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা ধর্মীয় কাজে কলা লাগেই, সেরকম শুভ ফলদায়ী মঙ্গলময় ফল সেই সমস্ত গাছগুলোতে রয়েছে। তাহাতে বিচিত্র টঙ্গী হেমরত্নে নানা রঙ্গী। টঙ্গী কথার অর্থ, টঙ্গী কথার অর্থ হলো প্রাসাদ। সেখানে সুন্দর প্রাসাদ রয়েছে। সেই প্রাসাদ কী দিয়ে তৈরি? হেমরত্ন দিয়ে। হেম কথার অর্থ হচ্ছে সোনা, আর রত্ন কথার অর্থ হচ্ছে তোমার রত্ন, মণিমাণিক্য। তো সেই যে প্রাসাদ, সেই প্রাসাদ কী দিয়ে তৈরি? বিভিন্ন রত্ন দিয়ে, সোনা দিয়ে তৈরি সেই প্রাসাদ। বুঝতেই পারছো কত প্রাচুর্য তাদের রয়েছে, কত সম্পদ তাদের রয়েছে। তথা কন্যা থাকে সর্বক্ষণ, সেখানে সেই কন্যা থাকে সর্বক্ষণ। পরীক্ষায় প্রশ্ন আসে, এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? এখানে সমুদ্র নৃপতির কন্যা পদ্মার কথা বলা হয়েছে। ভুলেও পদ্মাবতী লিখতে যেও না, নাম্বারটা পুরোপুরি কিন্তু স্যার নিজের পকেটে নিয়ে নেবেন। পিতৃপুরে ছিল নিশি, পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ। পিতৃপুরে ছিল, পিতৃপুরে মানে বাবার প্রাসাদে সেই পদ্মা ছিল। নিশি মানে রাত্রিবেলায়, রাত্রিবেলায় ঘুমিয়েছিল, নানা সুখে খেলা করেছিল হেসে খেলে। যদি হইল সময় প্রত্যুষ, যখন ভোর হলো, যখন ভোর হলো, সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানের অঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। ভোরবেলায় তারা প্রতিদিনই, পদ্মা এবং পদ্মার সখীরা প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সমুদ্রের তীরে এসে খেলা করে সখীদেরকে নিয়ে। তো খেলা করতে সেদিন এসেছে, দেখছে যে সেখানে উদ্যানের পাশে, উদ্যানে তারা খেলা করছে, উদ্যানের পাশে একটা মাঞ্জস রয়েছে। মাঞ্জস মানে আগেই বলেছিলাম ভেলা, কলার গাছের থোর দিয়ে তৈরি ভেলা। মনেতে কৌতুকবাসী, কৌতুক মানে কৌতূহল, তাদের মনে কৌতূহল হলো। তুরিত গমনে আসি, তুরিত মানে তাড়াতাড়ি তারা এলো। দেখে চারি সখী চারি ভিতে, চারি ভিতে মানে চারদিকে চারটে সখী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে, আর মাঝখানে একটা সখী রয়েছে। মোট 5 জন সখী, পদ্মাবতী এবং পদ্মাবতীর 4 সখী। মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা, যিনি রম্ভা, স্বর্গের নর্তকী হচ্ছেন রম্ভা, তার মতন রূপশ্রী, রূপশ্রী, রূপময়ী, রূপবতী কন্যা হয়তো এই স্বর্গ মর্ত পাতালেও নেই। সেই রকম, সেই রূপ রম্ভার থেকেও যিনি সুন্দরী, কে? এটা পদ্মাবতী। সেই পদ্মাবতী কোথায় রয়েছে? 4টে কন্যার মাঝখানে রয়েছে অচৈতন্য অবস্থায়। নিপতিতা চেতন রহিত, পড়ে রয়েছে। নিপতিতা মানে পড়ে রয়েছে। চেতন রহিত, তার চেতনা নেই, অচৈতন্য হয়ে রয়েছে, মানে অজ্ঞান হয়ে রয়েছে। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে। দেখিয়া রূপের কলা, কোশ্চেন আসে তোমাদের পরীক্ষায়, কার রূপের কলার কথা বলা হয়েছে? এখানে কিন্তু উত্তর হবে পদ্মাবতীর রূপের কথা বলা হয়েছে। অর্থাৎ প্রতিটা প্রশ্ন কিন্তু লাইন তুলে দিলে খুব সাবধানে উত্তর দিতে হবে। কোনটা পদ্মাবতী আর কোনটা পদ্মা গুলিয়ে ফেললেই মুশকিল। তাহলে দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, তাহলে রূপের কলা কার? পদ্মাবতীর। আর বিস্মিত হইল বালা, বালা মানে মেয়ে, এখানে বালা বলতে কাকে বোঝানো হয়েছে? পদ্মাকে। পদ্মা দেখলো কার রূপের কলা? পদ্মাবতীর রূপের কলা। অনুমান করে নিজ চিতে, নিজের মন, চিত মানে মন, নিজের মনে অনুমান করছে। ইন্দ্রসাপে বিদ্যাধরী কিবা স্বর্গভ্রষ্ট করি, অচৈতন্য পড়িছে ভূমিতে। দেবরাজ ইন্দ্রের সাপে হয়তো বিদ্যাধরী, বিদ্যাধরী মানে মা সরস্বতী, বিদ্যাধরী হয়তো এই অভিশপ্ত হয়ে এই মর্তে এসে পড়েছে, এই মর্তে এসে পড়েছে। তো ওই তাই বলছি, যেন ইন্দ্রসাপে মা সরস্বতী দেবী যেন এই মর্তে এসে
অচৈতন্য হয়ে পড়ে রয়েছে, কিংবা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পরিচে ভূমিতে, কিংবা কোনো স্বর্গ থেকে বিতাড়িত কোনো কেউ এই পৃথিবীতে এসে পড়েছে। তারপর দেখো, বেকত দেখিয়া আখি তেন বাসন সাক্ষী। বেকত দেখিয়া আখি, বেকত মানে বেরিয়ে আসা, আখি মানে চোখ, চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। কার চোখ ঠিকরে বেরিয়ে আসছে? পদ্মাবতীর। পদ্মাবতীর চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে, অজ্ঞান হয়ে রয়েছে, যেন দেখে মনে হচ্ছে তার চোখটা ঠিকরে বেরিয়ে আসছে। তেন বসন সাক্ষী, বসন মানে বস্ত্র, কাপড়, তার কাপড় তার দুর্দশার সাক্ষী দিচ্ছে, তার সাথে যে কোনো একটা অঘটন ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, সেটার সাক্ষী দিচ্ছে তার পোশাক। বেথানিত হয়েছে কেশবেশ। বেথানিত মানে কি? চুলগুলো সব এলোমেলো হয়ে গিয়েছে। কেশ বেশ, কেশ আর বেশ, কেশ মানে চুল, বেশ মানে পোশাক। এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, জাহাজ ডুবে গেছে, তো তার বেশ কেশ যেন মনে হচ্ছে সমস্ত কিছুটাই এলোমেলো হয়ে গিয়েছে। বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। বোঝা যাচ্ছে যে সমুদ্রের নাও, সমুদ্রের নাও মানে সমুদ্রের জাহাজ, ভাঙিল প্রবল বাও, বাও মানে বাতাস, বাতাসের জোরে প্রবল বাতাসে ভেঙে গিয়েছে। মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, সহ্য করতে না পেরে তাই এই সমুদ্রে তারা পতিত হয়েছে। কারা? ওই পাঁচজন, পদ্মাবতী এবং পদ্মাবতীর চারজন সখী। চিত্রের পোতালি সমা নিপতিত মনোরমা। চিত্রের পোতলি, পোতলি মানে হচ্ছে পুতুল, ছবির যেরকম পুতুল হয় সেই পুতুলের মতন পড়ে রয়েছে। পুতুল যেমন নরণচরণ করে না, পদ্মাবতীও তেমন নরণচরণ করছে না। কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, শুধুমাত্র একটু শ্বাস রয়েছে, একটু শ্বাস রয়েছে, অর্থাৎ অর্ধমৃত হয়ে রয়েছে পদ্মাবতী। যদি পদ্মাবতীকে সুস্থ না করে তোলা যায় তাহলে তার মৃত্যু হবে। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে, বিধি মোড়ে না করো নৈরাস। খুব স্নেহের সাথে পদ্মা ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, তুমি তাড়াতাড়ি এই কন্যাকে সুস্থ করে তোলো। পিতার পুণ্যের ফলে, মোহর ভাগ্যের বলে, বাহুরক কন্যার জীবন। পিতার পুণ্যের ফলে, কার পিতা? পদ্মার পিতা। সে নাম কি তার? সমুদ্র রাজা। সমুদ্র রাজের পুণ্যের ফলে আমি যেন তাকে বাঁচিয়ে তুলতে পারি। বাহুরক কন্যার জীবন, বাহুরক মানে ফিরে পাক, ফিরিয়ে দাও। বাহুরক মানে ফিরিয়ে দাও এই কন্যার জীবন। এই কন্যা মানে পদ্মাবতী। চিকিৎসিমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন। নিরঞ্জন মানে ভগবান। হে ভগবান, আমি এর চিকিৎসা করব, প্রাণপণ দিয়ে চিকিৎসা করব, আমি আমার সমস্ত চেষ্টা করে একে বাঁচানোর চেষ্টা করব। দুঃখিনীরে করিয়া স্মরণ। এই দুঃখিনীরে বলতে বোঝানো হয়েছে পদ্মাবতীকে, আবার বলা হচ্ছে দুঃখিনীরে। দুঃখিনীরে মানে এই পদ্মাবতীকে, এই পদ্মাবতীকে, কারণ ওই তো দুঃখিনী, তো এই দুঃখিনীকে স্মরণ করিয়ে আমি বলছি, ভগবান তুমি একে বাঁচিয়ে তোলো। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া। সখী সবে আজ্ঞা দিল, সখী বলতে এখানে পদ্মার সখীর কথা বলা হলো। তারা সবে আজ্ঞা দিল, বলল চলো চলো চলো, এদেরকে আমরা নিয়ে যাই বাগানে, উদ্যানে নিয়ে গিয়ে পাঁচজনকে বসন দিয়ে, ভালো বসন দিয়ে তাদেরকে ঢেকে দিল, কারণ তাদের বসনগুলো সবই নোংরা হয়ে গিয়েছিল। অগ্নি জ্বালি ছেঁকে গাও, আগুন জ্বালালো, আগুন জ্বালিয়ে তাদের শরীরকে গরম করছে। মনে রাখবে, যখন শরীর ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু মানুষের মৃত্যু হতে পারে। তার জন্য পা দেখবে অনেকে পা ভালো করে ঘষে, আগুন দেয়, ঠিক আছে, তাতে কী হয়, শরীরের মধ্যে তাপটা থাকে, শরীরের শক্তিটা থাকে, তাতে শরীরটা নিস্তেজ হয়ে যায় না। তো তারা আগুন জেলে গা ছেঁকে দিল, কারণ কি জলে ছিল অনেকক্ষণ, গাটা তো ঠান্ডা হয়ে আছে, তাই জলে থাকার কারণে তাদেরকে আগুন দিয়ে গাটাকে গরম করার চেষ্টা করছে। কেহ শিরে কেহ পায়ে তন্ত্রে মন্ত্রে মহা ঔষধ দিয়া, কেউ মাথায় কেউ পায়ে ওষুধ লাগাচ্ছে, তন্ত্র মন্ত্র বলছে। দণ্ড চারি এই মতে, এইভাবে চার দণ্ড মানে হচ্ছে একটা সময় বিশেষ, ঠিক আছে, চার দণ্ড অর্থাৎ একটা সময় বিশেষ, এইভাবে চার দণ্ড। এক দণ্ড মানে 24 মিনিট, তাহলে চার দণ্ড মানে 96 মিনিট, ঠিক আছে।
তো 96 মিনিট এইভাবে, অর্থাৎ প্রায় 2 ঘন্টা কাছাকাছি, প্রায় 1.5 ঘন্টার একটু বেশি, এইভাবে চিকিৎসা করে পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা চেতনা পেল। শ্রীযুত মাগন গুণী মহন্ত আরতি শুনি হীন আলাওল সুরচন। যেহেতু এটা মধ্যযুগের কবিতা, মধ্যযুগের কবিতাগুলো এরকমভাবেই পরিবেশন করা হতো, তাই কি বলা হলো, কবি কি বললেন নিজের সম্পর্কে, নিজের পরিচয়টা দিলেন লাস্ট দুটো লাইনে। কি বললেন, শ্রীযুত মাগন গুণী, মাগন গুণী মানে মাগন ঠাকুরের, আমি আগে বলেছিলাম মাগন ঠাকুরের উৎসাহে তিনি লিখেছিলেন মহন্ত আরতি শুনি হীন আলাওল সুরচন। হীন আলাওল মানে নিজেকে, তার তো নাম আলাওল, তাই নিজের বর্ণনা দিলেন শেষ এই 2 লাইনে। এই হচ্ছে সিন্ধু তীরে কবিতার মূল বিষয়বস্তু। আশা করছি তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। এইখান থেকে মূল যে প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। কার রূপের কথা বলা হয়েছে, তার রূপের কোন পরিচয় এখানে পাওয়া গিয়েছে, নিজের ভাষায় আলোচনা করো। এই প্রশ্নটা খুব ভালো করে করবে। আর একটা প্রশ্ন করে রাখবে, কন্যার বর্ণনা, অর্থাৎ পদ্মাবতীর বর্ণনা নয়, পদ্মার বর্ণনা, এবং পদ্মার যে মানে যে রাজ্য, অর্থাৎ সমুদ্র রাজ্য, তার বর্ণনা, এইটা পরীক্ষায় আসতে পারে। খুব ভালো করে রাখবে। আশা করছি খুব ভালো করে বুঝতে পেরেছো।